আচ্ছা, আমাদের আজকের টপিকটা হচ্ছে ওই নিউটনীয় বলবিদ্যার আ লাস্টের দিকের পোরশন। আই মিন কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলের আ যে প্র্যাকটিক্যাল উদাহরণগুলা সেগুলা যে কোথায় কাজে লাগতেছে এবং রাস্তার ব্যাংকিং কোণ, তারপর হচ্ছে আমাদের ওই যদি আমরা গতিশীল অবস্থায় থাকি কোনো একটা বাইকে বা সাইকেলে তখন রাস্তার বাঁক নেওয়ার জন্য কেন আমাদের হেলে পড়তে হচ্ছে সেগুলার ব্যাখ্যা বা কত কোণে হেলে যাইতে হবে এগুলা এই টাইপের এখান থেকে ম্যাথ আসে। আর লাস্টের দিকে সংঘর্ষ নিয়ে আই মিন ২ টা বস্তুর মধ্যে সংঘর্ষ, আ গতিশীল ২ টা বস্তুর মধ্যে অথবা একটা বস্তু স্থির আরেকটা এসে তাকে ধাক্কা দিচ্ছে এরকম কলিশন নিয়ে, সংঘর্ষ নিয়ে স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ মানে 9, 10 এও আমরা কিছু পড়ে আসছিলাম। দেখি আমরা কতদূর যাইতে পারি আজকে। আর একদম শেষের টপিকটা হচ্ছে ঘর্ষণ। আ মেবি আজকে ওই পর্যন্ত যাইতে পারব না। তো শুরু করতেছি। ফার্স্ট এ হচ্ছে কেন্দ্রমুখী বল, এটা দিয়ে কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল। তো ১ম এ হচ্ছে কেন্দ্রমুখী বল, যেটা আমরা অ্যাকচুয়ালি গতিবিদ্যা চ্যাপ্টারে পড়ে আসছি। আরেকবার আমি জাস্ট এমনি মনে করাই দিব। প্রুফটা আর আমাদের এখন দরকার নাই। কারণ ওইটা ওই গতিবিদ্যা চ্যাপ্টারটাতেই দেখে আসছি। তো কারো যদি প্রবলেম হয় প্রুফটা আবার একটু দেখে নিতে ইচ্ছা করে তাইলে ওই লেকচার দেখে নিলেই হবে। তো এই কেন্দ্রমুখী বল যেটা ছিল সেটা হচ্ছে যে একটা বস্তু যখন একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে। ধর আমরা একটা সুতার মধ্যে কোনো একটা কিছুকে বেঁধে এরকম ঘুরাচ্ছি। ওকে? তো এই ক্ষেত্রে যে বস্তুটাকে বৃত্তাকার পথে যখন ঘুরাচ্ছি এই সুতার দিয়ে আমাদের এই বস্তুর গতির বেগের দিকটা এইখানেই স্পর্শক বরাবর এইদিকে, এইখানে আসলে প্রতি মুহূর্তে তার বেগের দিকটা চেঞ্জ হচ্ছে। তো একটা বস্তুর বেগের দিক যেহেতু চেঞ্জ হচ্ছে, তার মানে কি এর উপরে অবশ্যই একটা বল কাজ করতেছে। কারণ নিউটনের আ ১ম সূত্রটা ছিল যে একটা বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম গতিতে একই দিকে চলতে থাকার কথা। মানে তার বেগের কোনো দিক পরিবর্তন না হওয়ার কথা। তার মানে এখানে অবশ্যই একটা বল কাজ করতেছে। বলটা কোন দিকে ছিল? বলটা ওই যে আমরা সেই সুতাটাকে আঙ্গুলের সাথে যখন বেঁধে ঘুরাচ্ছি, তখন আঙ্গুল দিয়ে সবসময় ভেতরের দিকে একটা টান দিয়ে রাখতে হইতো বা ভেতরের দিকে একটা টান সবসময় ক্রিয়া করত। এই কারণে আমাদের হাতের উপরে একটা প্রেশার পড়তো। আমরা হাতের উপরে একটা আ ইয়া অনুভব করতাম, বল অনুভব করতাম। তো এই যে ভেতরের দিকের যে বলটা, এই বলটাকে আমরা বলতেছি কেন্দ্রমুখী বল। আ তো এই কেন্দ্রমুখী বলটাকে আমরা এফসি দিয়ে দেখাইতে পারি যে সেন্টিপিটাল ফোর্স। আর এইটার কারণে এই ওই নিউটনের ৩য় সূত্র অনুযায়ী এটার উপরে আ আ আরেকটা বল ক্রিয়া করতেছে সেটা হচ্ছে যেটা বাইরের দিকে ক্রিয়া করতেছে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল এবং এই ২ টা একটা আরেকটা সমান এবং বিপরীত। ওকে? এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। আচ্ছা, একটু ওয়েট কর তো। ওকে, তাইলে এই বস্তুটার উপরে এখন ২ টা বল কাজ করতেছে। একটা ভেতরের দিকে সেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলতেছি। আরেকটা হচ্ছে উম ওই বলের জন্যই এইটার উপরে যে প্রতিক্রিয়া বল সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এইটা বস্তুটাকে ওই ধাক্কা দিয়ে ওই বাইরের দিকে দেওয়ার চেষ্টা করতেছে, এটা ভিতরের দিকে টানতেছে। এই ২ টা সমান আছে দেখে বস্তুটা এইখানে থেকে এই রোটেট করতেছে শুধু। ওকে? তো এই কেন্দ্রমুখী বল সেটার রাশিমালাটা কি ছিল? এই বলটার মানটা কিরকম হয় সেটা আমরা এটাকে বলি আমরা কেন্দ্র বিমুখী বল, এটাকে বলি আমরা কেন্দ্রমুখী বল। তো এই বলটার মান বের করার জন্য আমাদের যেটা দরকার ছিল এই বস্তুটার বেগ, এই বস্তুটার ভর যদি m হয়, তাইলে এই কেন্দ্রমুখী বলের মানটা হইতো mv স্কয়ার বাই r। এই r টা ছিল এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। ওকে? আর m টা হলো এই বস্তুটার ভর। আ এই ক্ষেত্রে তার মানে এফসি আর এফ ওই ২ টা সমান। কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল সেই ২ টা সমান। তো এটা ওই পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘুরতেছে তখনও তার উপরে এরকম একটা কেন্দ্রমুখী বল কাজ করে। সেটা হচ্ছে মহাকর্ষ বল থেকে আসে। ওই পৃথিবী আর সূর্যের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা আসতেছে। তার মানে কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকলেই তার উপরে একটা কেন্দ্রমুখী বল কাজ করবে। আচ্ছা, এখন আসি তো এটার অপোজিটে যে বলটা সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এই ২ টার সংজ্ঞা আমরা পড়ে নিব বই থেকে। আর হচ্ছে এটা যেহেতু এখানে একটা বল কাজ করতেছে, তার মানে এই বরাবর একটা ত্বরণও কাজ করবে। কারণ F = ma ছিল। তার মানে এই বস্তুটার উপরে একটা ত্বরণ কাজ করবে যেটাকে আমি AC দিয়ে দেখাইতে পারি। m হচ্ছে বস্তুর ভর আর AC। ওকে? তো এটাকে আমরা কেন্দ্রমুখী ত্বরণ বলতেছি।
তো কেন্দ্রমুখী ত্বরণ কোনটুকু? এই ভি স্কয়ার বাই আর, মানে এসি যেটাকে আমি কেন্দ্রমুখী ত্বরণ বলতে পারি সেটা হচ্ছে ভি স্কয়ার বাই আর। তো এইটুকু আমরা মোটামুটি পড়ছিলাম। আবার এটাকে ওই ভি ইকুয়ালস টু আমরা যেহেতু ওমেগা আর জানি সেই অনুযায়ী এটাকে আবার লেখা যায় ওমেগা স্কয়ার আর। ওকে? আচ্ছা। তো এখন আমরা ওই আম একটা বস্তু যদি বৃত্তাকার পথে এই কেন্দ্রমুখী বলটার আমরা একটু আ ব্যবহারিক প্রয়োগ দেখতেছি। তার একটা হচ্ছে যখন আমরা বাঁকা পথে একটা রাস্তার বাঁকে যখন আমরা সাইকেল বা বাইক নিয়ে গতিতে থাকা অবস্থায় যদি টার্ন করতে যাই, তাহলে আমাদের একটু হেলে যাইতে হয়। কেন হেলে যাইতে হয় সেটার ব্যাখ্যাটা একটু পড়তেছি আমরা। তাইলে এটা হচ্ছে আ বাঁকা পথে সাইকেলের গতি। বাঁকা পথে সাইকেলের গতি বা হচ্ছে বাইকের ক্ষেত্রেও এটা হইতে পারে। তো ধর এরকম একটা রাস্তা, যেটা এরকম টার্ন নিছে বাঁকানো। তো এটাকে এই রাস্তাটাকে তার মানে আমি একটা বৃত্তের অংশ হিসেবে চিন্তা করতে পারি। তাহলে ওই বৃত্তটার একটা সেন্টার যদি এটা হয়, তাহলে ওই রাস্তার বাঁকটার ব্যাসার্ধ হচ্ছে আর। এটাকে রাস্তার বাঁকের ব্যাসার্ধ বললাম। তো এখান দিয়ে যখন একটা এখান দিয়ে কোনো একটা সাইকেল বা বাইক যেটাই বলি না কেন, সেটা যখন এখান দিয়ে যাবে, যাওয়ার চেষ্টা করবে, গতিতে যদি থাকে, তাহলে নরমাল অবস্থায় সে যখন গতিতে আছে এখান দিয়ে যখন সে আসতিছে, তখন তার বেগের দিক যেদিকে এই এইখানে বেগ ঠিক রেখেই সে যদি একটা হচ্ছে সে একদম আ গতিটা অফ করে স্লো মোশন এ আস্তে, আস্তে টার্ন করবে। কিন্তু সে যদি ওই সাইকেলে থাকা অবস্থায় আ ওই বেগ ঠিক রেখেই যদি সে টার্নটা করতে যায়, এরকম যদি করতে চায়, তাইলে সেক্ষেত্রে তার একটা বাইরে থেকে একটা বল লাগবে। কারণ বাহ্যিক বল না থাকলে ওই কোনো একটা বস্তুর বেগের দিক পরিবর্তন হয় না। তার মানে বাইরে থেকে বল। এখন আমি তো ওই ইয়ের উপরে, সাইকেল বা বাইকের উপরে। তা আমাকে কেউ ধাক্কা দিয়ে ঐদিকে দিলে না আমার বেগের দিকটা পরিবর্তন হবে। তার মানে আমার উপর থেকে বাহ্যিক একটা বল কেউ আমাকে যদি ধাক্কা দেয়, এই দিক দিয়ে যাওয়ার সময় যদি আমাকে কেউ ধাক্কা দেয়, তখন আমার বেগের দিকটা পরিবর্তন হবে। কিন্তু আমাকে তো এই অবস্থায় রাস্তায় তো এটা হচ্ছে না। তো আমাকে এমন কোনো একটা কিছু করতে হবে যাতে আমার একটা এরকম বল আমি পাই যে বলটা আমাকে ভিতরের দিকে টানবে। মানে বাইরে থেকে ধাক্কা দিয়ে না, আমি নিজে ওটাকে সৃষ্টি করে নিবো। কিভাবে সৃষ্টি করব সেটা একটু দেখি। তো তার মানে আমাদের এই ভেতরের দিকে একটা বল দরকার হবে। কেন্দ্রমুখী বল দরকার হবে। তো এই কেন্দ্রমুখী বলটা যদি আনতে চাই, তো আমি যদি সাইকেল বাঁকা ইয়া হয়, আ কাত করে নেওয়া হয়, তখন কি অবস্থা হবে সেটা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এটা জাস্ট আমি সাইকেলের হ্যান্ডেল, সামনের চাকার পোরশন এইটুকু দেখাইলাম। তো এই বাঁকা হয়ে গেলে যে জিনিসটা হবে, এই রাস্তার বাঁকে সাইকেলের ওজন যেটা, যেটা W, ওজন W যেটা সেটা সবসময় বা সাইকেলে যে আরোহী আছে সেই আরোহী সহ যে ওজন, টোটাল ওজন, সেই আরোহী সহ টোটাল ওজন সবসময় খাড়া নিচের দিকে কাজ করে। ওকে? তো এটাকে আমি এভাবে নিচের দিকে দেখাচ্ছি। ওজন W সবসময় নিচের দিকে কাজ করে। আর প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া এখানে যে ভূমি প্রতিক্রিয়া দিচ্ছে, কারণ ভূমির উপরে সাইকেল একটা বল প্রয়োগ করতেছে ওই আরোহী সহ। তাহলে ভূমি প্রতিক্রিয়া দিচ্ছে কোন বরাবর? প্রতিক্রিয়া সবসময় তলের উপর লম্ব বরাবর হয় এরকম একটা অবস্থা। তাইলে এই ক্ষেত্রে মানে এইখানে যদি বল প্রয়োগ করি তাইলে ওই বরাবর হবে। প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া যেটা। তো এই বরাবর বল ছিল, তাইলে এই ক্ষেত্রে প্রতিক্রিয়াটা হবে এই বরাবর। এটা হচ্ছে আমার প্রদত্ত বল ভূমির উপরে আর ভূমি আমাকে এইদিকে প্রতিক্রিয়া বল দিচ্ছে। ওকে? তাইলে এটা যদি হয় আর আমার এই হেলানো, আমি যে হেলে গেছি সেই কোণটা যদি, এটা হচ্ছে আমি আনুভূমিকের সাথে কত কোণে হেলে গেছি, এটা যদি থিটা হয়, এটা হচ্ছে আনুভূমিকের সাথে কত কোণে হেলে গেছি। তাতে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, আমার এই প্রতিক্রিয়া বলের ২ টা উপাংশ আছে। আমাদের এই প্রতিক্রিয়া বলটা একটা ভেক্টর, সেই ভেক্টরটার ২ টা উপাংশ আছে। একটা হচ্ছে r cos থিটা, এই যে আমরা যদি কিভাবে বের করি?
আমরা হচ্ছে একটা সামান্তরিক আঁকবো। তাহলে এটার ২ টা উপাংশ পাচ্ছি প্রতিক্রিয়া বলটার, এই একটা আর এই একটা। এই সাইডের যে উপাংশটা, যেটাকে আমরা বলতে পারি r cos θ, এটা যদি আমার হেলে যাওয়া কোণ হয়, ভূমির সাথের কোণ হয়। আচ্ছা, আমরা এইটাকে থিটা না ধরে বই অনুযায়ী যদি চিত্র আঁকি, যে আমরা উলম্বের সাথে কত কোণে হেলে গেছি সেইটাকে যদি আমরা দেখাই, এটাকে যদি থিটা দেখাই, যে উলম্ব থেকে এত কোণে থিটা কোণে হেলে গেছি, তাইলে এইটা হবে r cos θ আর এটা হবে r sin θ। আমরা কিন্তু এটাকেও থিটা ধরতে পারতাম, এটা কোনো সমস্যা ছিল না। এটা আমরা উপাংশ বিভাজন নিয়ম অনুযায়ী বিভাজিত করলাম। তো এখন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই w আর r cos θ এই দুইটা তো সমান। w আর r cos θ, আই মিন এই r cos θ টা w এর জন্য কাটাকাটি হয়ে যাবে, থেকে যাবে শুধু r sin θ টা। আর r sin θ টা কোন দিকে? এই যে আমি হেলে পড়ছি ভেতরের দিকে, তার মানে আমি যখন এখানে হেলে পড়বো, এই r sin θ টা অ্যাকচুয়ালি আমাকে ওই কেন্দ্রের দিকে টানবে। এখানেই ওই r sin θ টা কাজ করতেছে। ওকে, এইখানে যখন আমি বাঁক নিচ্ছি, আমি হেলে পড়ার কারণে নতুন একটা বল আসছে যেটা আমাকে ভেতরের দিকে টানতিছে। তার মানে এই বলটাই আমার এখন বেগের দিকটা চেঞ্জ করে দেওয়ার জন্য কাজে লাগবে। তার মানে আমি নিজের থেকে হেলে গেলাম কেন? যাতে আমি ভেতরের দিকে টানটা অনুভব করি। আমি যদি না হেলে যাইতাম, আমি যদি সোজা আসার চেষ্টা করতাম বা এই দিক দিয়ে আই মিন না হেলে যদি বেগ পরিবর্তন করার চেষ্টা করতাম, সেটা আমার পক্ষে সম্ভব হইতো না। কারণ বাহ্যিক কোনো বল আমি পাইতাম না আমার উপরে। আমি সোজা রাস্তা থেকে ছিটকে বের হয়ে যেতাম। এরকম একটা অবস্থা হইতো। তার মানে আমি যদি ভেতরের দিকে বলটাকে আনতে চাই, আমার অবশ্যই হেলে যাইতে হবে। হেলে গেলে আমি এই যে একটা r sin θ উপাংশ পাচ্ছি, এই উপাংশটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ওজন আর এই r cos θ পরস্পর বিপরীতমুখী, তাইলে এটা কাটাকাটি হয়ে যাবে। তাইলে শুধুই আমার r sin θ অংশটুকু থেকে যাবে, যাকে নিউট্রাল করার মতো কেউ নাই, এবং সেটা ভিতরের দিকে। আই মিন ওই বৃত্তাকার পথের ভেতরের দিকে। তার মানে এই বলটা আনার জন্য, যাতে আমি আমার বেগের দিকটা চেঞ্জ করে নিতে পারি চলন্ত অবস্থায়, সেইটা আনার জন্য আমাদের কি করা লাগলো? হেলে যাইতে হইলো। এই যে হেলে যাচ্ছি, এই না হেলে গেলে আমার ছিটকে যাইতে হইতো। রাস্তা থেকে ছিটকে যাইতে হইতো। এখন আবার আমার আচ্ছামতো হেললে হবে না। আমি আ আ খুব বেশি হেলে গেলেও প্রবলেম। আবার একটা নির্দিষ্ট বেগে যাইতে গেলে আ যতক্ষণে হেলার কথা তার চেয়ে কম হেললেও আমি ঠিকঠাক মতো বাঁকটা নিতে পারব না। যদি বেশি হেলে যাই, তখন আবার ভেতরের দিকে চলে আসতে পারি। আবার যদি কম হেলে যাই, তাইলে ছিটকে যাইতে পারি। এরকম ব্যাপারটা হবে। মানে আরকি দেখ, যত হেলে যাব r sin θ উপাংশটা কিন্তু বড় হইতে থাকবে। এই যে এইটা যত হেলে আসবে, এইটা যত হেলে যাবে, এই নিচের উপাংশটা তত বড় হইতে থাকবে। আমরা এটা আগেও দেখছিলাম। আর এই উপাংশটা ছোট হইতে থাকবে। ওকে? তার মানে যত হেলে যাব ভিতরের দিকে টানটা বেশি হইতে থাকবে। কিন্তু বেশি টান আবার বেশি হইলে আবার আমি রাস্তা থেকে এইদিকে চলে আসতে পারি। তো আবার যদি আমি খুব অল্প হেলি, তাইলে আবার এমন হইতে পারে যে আমার ওই রাস্তা থেকে আমি ছিটকে বের হয়ে যাইতে পারি। তো আমাকে একটা নির্দিষ্ট কোণে হেলে যাইতে হবে। একটা নির্দিষ্ট বেগে টার্ন করার জন্য আমার একটা নির্দিষ্ট কোণে হেলে যাইতে হবে। আমি কিরকম বেগ নিয়ে টার্ন করতে চাই সেটার উপর ডিপেন্ড করতেছে। তো সেইটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, যে এইখানে আমার আ যে সাইকেল বা বস্তু যেটা তার ভর যদি m হয়, মানে টোটাল ভর যদি m হয়, তাইলে এখান থেকে আমরা এই w ইকুয়ালস টু লিখতে পারি mg r cos θ। আর এই যে r sin θ, এই r sin θ টা অ্যাকচুয়ালি কি? এই r sin θ অ্যাকচুয়ালি কেন্দ্রমুখী বল। তো এই কেন্দ্রমুখী বলকে আমরা একটু আগে কি লিখছি? কেন্দ্রমুখী বল সমান, সমান লেখা যায় mv স্কয়ার বাই r। তার মানে আমার বেগটা যদি v হয়, আর ওই রাস্তা বাঁকের যে ব্যাসার্ধ সেটা যদি r হয়, তাইলে এই r sin θ টাই যেহেতু কেন্দ্রমুখী বল, আমি mv স্কয়ার বাই r লিখতে পারি। তাহলে আমি ২ টা সমীকরণ পাচ্ছি। এখানে ১, এখানে ২। তাহলে আমরা যদি এই ২ ভাগ ১ করি, ২ ভাগ ১ এটা যদি লিখি, তাহলে যেটা আসতেছে, এই আর কাটাকাটি যাচ্ছে, sin θ ডিভাইডেড বাই cos θ ইকুয়ালস টু আসতেছে tan θ। আর এই পাশে কাটাকাটি যাচ্ছে, আসতেছে এরকম v স্কয়ার বাই rg। এই সমীকরণটা আমাদের ম্যাথ করার জন্য লাগবে। তার মানে ১ম কথা, কেন হেলে গেলাম?
হেলে গেলাম যাতে আমাদের ভেতরের দিকে একটা বল থাকে, যে বলটার কারণে আমার বেগের দিকটা পরিবর্তন হবে, মানে বাহ্যিক বলটা সৃষ্টি করে নেওয়ার জন্য। এটা হচ্ছে প্রথম কথা। এখন হচ্ছে আমি তো চাইলেই যে সেখানে হেলে যাইতে পারবো না। সেটা ডিপেন্ড করবে আমি কিরকম বেগে যাইতে চাচ্ছি তার উপরে। তো তার মানে এই থিটা আর ভি, যেহেতু আমরা এই যে আর, এই আর এটা তো রাস্তার বাঁকের ব্যাসার্ধ, এটাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না। জি অভিকর্ষ ত্বরণ চেঞ্জ করতে পারবো না। তার মানে থিটার সাথে ভি এর সম্পর্ক। তার মানে আমি যদি বেগ বাড়াই কমাই সে অনুযায়ী আমাকে থিটা ঠিক করতে হবে। আমি বেশি বেগে যাইতে চাইলে একরকম থিটা, কম বেগে যাইতে চাইলে একরকম থিটা। তো ওটা আমরা এই সমীকরণ থেকে বের করে নিতে পারবো। তো আমাদের ম্যাথগুলাতে এরকম বলবে যে একটা রাস্তায় এরকম একটা এত ব্যাসার্ধের একটা বাঁক আছে, সেই বাঁকে এত বেগে যদি নিরাপদে রাস্তার বাঁকটা ক্রস করতে হয় তাহলে কত কোণে হেলতে হবে, বা এত বেগে এত বেগে পাস করার জন্য এত কোণে হেললে নিরাপদে পাস করা যাবে কিনা, এরকম নানা রকম ভাবে উদ্দীপকে কোশ্চেনটা দিতে পারে। তো আমরা এই সমীকরণটা অ্যাপ্লাই করে বের করতে পারবো। সবাই কি এটুকু বুঝছিস? আচ্ছা, হ্যান্ডেলে ওই তো মানে হ্যান্ডেল নিয়েই তো আমরা অ্যাকচুয়ালি কন্ট্রোল করতেছি। ওকে, আমি বলতেছি যে আমি যখন সাইকেলে বা বাইকের মধ্যে আসি, আমি নিজের উপরে নিজে ফোর্স তো ক্রিয়েট করতে পারতেছি না, মানে কেউ আমাকে ধাক্কা না দিলে। তাহলে এখন কি আমি কাউকে রাখবো যে রাস্তার বাঁকে দাঁড়ায় থাকবে, আমি আসলে ধাক্কা দিও যাতে ওইদিকে চলে যাই? হাস্যকর ব্যাপার স্যাপার। তো এখন কথা হচ্ছে আমার যেটা করতে হবে, ওই নিজের উপরেই ধাক্কাটা আনার জন্য কাত হয়ে যেতে হবে, যাতে ওই ধাক্কাটা সৃষ্টি হয়। ওকে, আচ্ছা এখন কথা হইলো, আমি নয় গেলাম সাইকেল নিয়ে কাত হয়ে বা বাইক নিয়ে, কিন্তু একজন লোক ট্রাক নিয়ে যাচ্ছে অথবা মাইক্রো বাস নিয়ে যাচ্ছে। ও কি এখন সব যাত্রী সহ এরকম বাস কাত করে ফেলবে বা ট্রাক কাত করে ফেলবে? সেটা তো অবশ্যই সম্ভব না। কারণ ওই আহ, বাইক বা ইসের সাইকেলের ওজন যেহেতু আহ, কম, ইজিলি সেটাকে আমরা কাত করতে পারতেছি। তো বাস বা বড় যানবাহনের ক্ষেত্রে এটা সম্ভব না। তাইলে তখন আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা যেহেতু ওই আহ, গাড়িকে কাত করতে পারতেছি না, তাহলে আমরা একটা কাজ করব, রাস্তাটাকেই কোণ করে ফেলবো। মানে এরকম একটা অবস্থা। এটা যদি নর্মাল রাস্তা হয়, আমরা রাস্তাটাকে এরকম একটা কোণে হেলায় দেব। ওকে, যাতে এই রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় অটোমেটিক গাড়িটা একদিকে কাত হয়ে থাকে। কথা কি বোঝা গেল? রাস্তাটাকে, হ্যাঁ, রাস্তার কোণের ডিজাইনটা, রাস্তাকে কত কোণে হেলায় দিয়ে রাখবো সেটা অবশ্য ক্যালকুলেট করেই ঠিক করা হবে। এই জন্য রাস্তার মধ্যে ওভাবে লেখা থাকবে যে গতিসীমা এত, সর্বোচ্চ গতিসীমা এত, যে এই গতিসীমার মধ্যে আমাদের আহ রাস্তাটা পার হইতে হবে, এরকম ব্যাপার স্যাপার সব ওখানে ইয়া করা থাকবে। ওয়েট ওয়েট ওয়েট, ওকে। তো এখন আসি, মানে রাস্তা যখন হেলানো আছে কোণ করে, তখন অ্যাকচুয়ালি আর যে সাইকেলে আছে তার আর এক্সট্রা করে হেলতে হবে না। সে ওই রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় অটোমেটিক হেলে থাকবে। ব্যাপারটা এরকম। কথা কি বুঝাইতে পারলাম? তার মানে রাস্তা হেলাই দেওয়ার কাজটাই হচ্ছে, আর আমাকে এক্সট্রা করে আর হেলে যাইতে হবে না, অটোমেটিক হেলেই থাকবো আমি। তো এখন কথা হচ্ছে, তো রাস্তাকে কত কোণে হেলায় দেব সেইটা আমরা কিভাবে বের করব? তো সেটা ওই একই ওয়ে। তাহলে ওই যে রাস্তাকে যে কত কোণে হেলায় দিচ্ছি সেটাকে আমরা বলি ব্যাংকিং কোণ, রাস্তার ব্যাংকিং কোণ। তো এইবার পরের টপিকটা হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ। তাহলে আমরা ব্যাপারটা এরকম, যে এটা একটা, আমি রাস্তার সামনের দিক থেকে দেখতেছি। ওকে, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। তাহলে এটা হচ্ছে রাস্তার এক পাশ, অপর পাশ, মানে এইটুক হচ্ছে রাস্তার প্রস্থ, এটা হচ্ছে রাস্তার প্রস্থ। এটাকে আমরা ডি দিয়ে দেখাচ্ছি। আর রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তটা এই থিটা কোণে হেলানো আছে। এই কোণটা কিন্তু অনেক ক্ষুদ্র হয়, এত বেশি হেলানো হয় না। আমরা এই
বোঝার জন্য এভাবে আঁকতেছি, পরে ম্যাথ করতে গেলেই দেখবো যে থিটার মান খুব ক্ষুদ্র। আচ্ছা, আর এটাকে এটা হচ্ছে রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তটা কতখানি উঁচু। আবার বলতেছি আমরা কিন্তু রাস্তাটাকে সামনের দিক থেকে দেখতেছি। ওকে, তাহলে এইখানে যখন একটা আহ, আহ, বস্তু বা একটা গাড়ি বা যানবাহন যেটাই বলি না কেন, সেটা যখন এখানে আহ, তো একটা এটা যে জিনিস আঁকছি এটা হচ্ছে সামনে থেকে আসা। ওকে, এটা কিন্তু এরকম কিছু না, এটা একটা গাড়ির ফ্রন্ট ভিউ। এটা কিন্তু এইদিকে না, এইদিকে না, সামনের দিকে আসতেছে। ওকে, একটা গাড়ি যেটা সামনের দিকে আসতেছে এরকম একটা অবস্থা। তাইলে এখন এই গাড়িটার ক্ষেত্রে আমরা যদি চিত্রটা আঁকার চেষ্টা করি, সেটা হচ্ছে, একটু ওয়েট, আমি বইয়ের সাথে মিলে চিত্রটা এঁকে দিই, তাইলে তো বুঝতে সুবিধা হবে। ওকে, এই গাড়ির যে ওয়েটটা, অন্য কালার ইউজ করি, গাড়ির যে ওয়েট ডাব্লিউ সেটা নিচের দিকে কাজ করতেছে। ওকে, আর এই রাস্তা যে প্রতিক্রিয়া বল দিচ্ছে, প্রতিক্রিয়া বল কিন্তু এই তলের উপরে লম্ব বরাবর। তার মানে যেহেতু গাড়িটা এই বরাবর বল প্রয়োগ করছে, প্রতিক্রিয়া বলটা হবে এই বরাবর, তলের উপর লম্ব বরাবর। আমার যদিও তলের উপরে মনে হয় লম্ব হয় নাই, এই মোটামুটি এই এরকম, এটা হচ্ছে আর। ওকে, এখন এটা হচ্ছে উলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করছে, উলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে এটা হচ্ছে থিটা। ওকে, এখন একটা ব্যাপার, আমি যে এইখানে থিটা লিখছি এখানেও থিটা লিখছি, আসলে এই দুইটা কোণ সমানই হবে। কিভাবে দুইটা কোণ সমান হবে আমি একটু যদি প্রমাণ করার চেষ্টা করি, তাহলে এই দুইটা কোণ যে আসলেই সমান হবে সেটা কিভাবে প্রুফ করা যায় এটা একটু এইখানে দেখানোর চেষ্টা করি। আমি এই চিত্রটাকে আবার এখানে আঁকতেছি, যে এইটা হচ্ছে এক্স। ওকে, এই কোণটা, এই থিটাটাকে এক্স ধরলাম, আর এই পুরা এটা হচ্ছে ওই বিন্দুটা, মানে এই পুরা গাড়িটার জন্য এটা, এখান থেকে ডাব্লিউ কাজ করতেছে নিচের দিকে। ওকে, তাহলে আর এইদিকে হচ্ছে আর, আর এটাকে ধরলাম ওয়াই, আমি প্রুফ করব এক্স আর ওয়াই সমান। এটা যদিও পরীক্ষায় প্রুফ করা লাগবে না। এটা প্রমাণ করার জন্য আমরা যেটা করতে পারি, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এই ওকে, যেখানে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে এই যে এটা কিন্তু 90, এইখানে যে কোণটা আঁকছিলাম, মানে এখানে যে আরটা আঁকছি, এই আর এর সাথে এইটা কিন্তু 90, আর এর সাথে এই কোণটা কিন্তু 90, কারণ বলছি তলের উপর এটা লম্ব। তাইলে এইটা যদি থিটা হয়, মানে এটাকে যদি, এটাকে আমরা ধরছিলাম অয়, এটা যদি অয় হয়, আর এই যে এই কোণটা, এইখানে যে কোণটা আছে, এই কোণটা হচ্ছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এইখানে যে কোণটা আছে এটা কিন্তু 90 মাইনাস এক্স, এখানে যে কোণটা আছে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, এইখানে যে কোণটা আছে এই কোণটা কিন্তু 90 মাইনাস এক্স, এই কোণটা হচ্ছে 90 মাইনাস এক্স। কারো কি বুঝতে প্রবলেম হচ্ছে? এটা যদি এস হয়, এক্স হয়, এটা হচ্ছে 90, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই যে এইটুকু হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা এক্স, এটা 90, এটা হবে 90 মাইনাস এক্স, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস এক্স, এইটুকু হচ্ছে 90, আর এক্স, তাইলে হচ্ছে 90 মাইনাস এক্স ওয়াই প্লাস 90, এই যে ওয়াই প্লাস 90, আর এই 90 মাইনাস এক্স প্লাস 90 মাইনাস এক্স, এই টোটালটা ওয়াই প্লাস 90 প্লাস 90 মাইনাস এক্স, এই টোটালটা কিন্তু একটা এক সরল কোণ। এই যে এই টোটালটা পুরোটা কিন্তু একটা এক সরল কোণ, মানে 180 ডিগ্রি। তাহলে এটাকে লেখা যায় 180 ডিগ্রি। তাহলে এখান থেকে 180 180 কাটা চলে যাবে, ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 0, মানে ওয়াই ইকুয়ালস টু এক্স আসবে। ওকে, তো এই প্রুফ দরকার নেই, এটাকে নর্মালি আমরা দেখাই দিলাম যে আসলে এটা থিটা হইলে এটাও থিটা হবে। ওকে,
আচ্ছা, তাইলে তাই যদি হয়, এটা কি বুঝা গেছে? সবাই কি বুঝছি সেটুক? আচ্ছা, ঠিক আছে। ওকে। এ প্রুফ কিন্তু লাগবে না। এখন যেটা, তাইলে আমাদের এই যে এইখানে ওয়েট একটু। এইখানে যে আমাদের r, এই r টাকে আবার ২ টা উপাংশে ভাগ করি। r এর উপাংশ তাইলে আমরা ২ টা পাচ্ছি। একটা হচ্ছে এই r টাকে যদি ভাগ করি উপাংশ, একটা হচ্ছে এই উপরের উপাংশটা, সেটা হচ্ছে r cos θ, আর এটা হচ্ছে r sin θ। তাহলে এই গাড়িটা যখন হেলে গেছে এই যে ভেতরের দিকে, তার মানে এটা তো রাস্তা ছিল, এটা তো রাস্তা ছিল। এই রাস্তার যে রাস্তাটা যে বৃত্তের অংশ, সেই বৃত্তের ভেতরের দিকে এই r sin θ টা টানতিছে গাড়িটাকে। মানে হচ্ছে ওই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে r sin θ। তাহলে এই ক্ষেত্রেও আগের মতো, যে r sin θ ইকুয়ালস টু mv স্কয়ার বাই r। ভি হচ্ছে গাড়ির বেগ, এম হচ্ছে ওই গাড়ির ভর, সরি, এম হচ্ছে, হ্যাঁ, গাড়ির ভর, ভি হচ্ছে গাড়ির বেগ, আর আর হচ্ছে এই রাস্তাটার ব্যাসার্ধ। এই রাস্তাটা যে বৃত্তের অংশ, তার ব্যাসার্ধ। আর আর cos θ এটা সমান সমান আসতেছে ওই আবারও ডাব্লিউ, মানে হচ্ছে এমজি, আগেরটার মতোই। তাহলে এইখানেও এইটাকে এটা দিয়ে ভাগ দিলে আমরা টেন থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি পাবো। কিন্তু আমরা কি এটা চাইছি? আমরা চাচ্ছিলাম কত কোণে ওই রাস্তাটাকে হেলাইতে হবে। ওকে, এইটা জানতে চাচ্ছিলাম। তার মানে এখন আমাদের যেটা দরকার, যে আমাদের এই থিটার সাথে, আই মিন রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কতখানি উঁচা করা লাগবে, মানে আমাদের এই এইচটা জানা দরকার, কতটুকু উঁচা করে রাখবো। মানে ইঞ্জিনিয়াররা এটাই ক্যালকুলেশন করে বের করবে। তাহলে আমাদের এখন এইটা ছিল হচ্ছে রাস্তার প্রস্থ ডি। তাহলে এই ক্ষেত্রে আমরা এই সমকোণী ত্রিভুজটা থেকে লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু এই লম্ব বাই অতিভুজ এইচ বাই ডি। ওকে, তাইলে আবার আমরা এটা জানি যে আগে পড়ে আসছিলাম, ওই যখন এই যে মেবি গতিবিদ্যা চ্যাপ্টারেই, অথবা আরেকবার মনে করাই দিচ্ছি, সেটা হচ্ছে কোণের মান যদি অনেক ছোট হয়, থিটা অতি ক্ষুদ্র হলে, ক্ষুদ্র হলে টেন থিটা ইকুয়ালস টু সাইন থিটা ইকুয়ালস টু থিটা আর কি। টেন থিটা আর সাইন থিটা একই হয় কোণের মান যদি অনেক ক্ষুদ্র হয়। সেটা কিভাবে? এই যে যদি এই থিটার মানটা অনেক ছোট হয়, তাহলে তখন আমরা এই যে এটা যদি ভূমি বলি, আর এটাকে যদি অতিভুজ বলি, এই ভূমি আর অতিভুজ, আই মিন সাইন থিটা ইকুয়ালস টু ছিল লম্ব বাই, সরি, টেন থিটা ইকুয়ালস টু ছিল লম্ব বাই ভূমি। তখন এই ভূমি আর অতিভুজ প্রায় সমান হয়ে যাবে যদি এই কোণ অনেক ছোট হয়। তার মানে আমি অতিভুজের জায়গায় তখন এই ভূমিকে লিখতে পারবো, মানে হচ্ছে এইচ বাই লম্ব বাই ভূমি লিখতে পারবো, মানে সেটা টেন থিটা হয়ে যাবে। বা তোরা চাইলে ক্যালকুলেটারেও থিটার মান অনেক ছোট বসাই দিয়ে সাইন থিটা আর টেন থিটা যদি দেখিস সমানে আসবে। আমরা এটা গতিবিদ্যা চ্যাপ্টারে বলছিলাম। তো এখন ওই সাইন থিটার জায়গায় টেন থিটা বসাই দিচ্ছি, আর এটা হচ্ছে এইচ বাই ডি। আর একটু আগে টেন থিটা সমান সমান বের করছি ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এখান থেকে আমরা এই সমীকরণটা থেকে আমরা এই এইচ বের করে ফেলতে পারবো, যে আমি একটা রাস্তা বানাইতে যাচ্ছি যেটা এতটুকু প্রশস্ত হবে, সেটা হচ্ছে ডি। সেই রাস্তার বাঁক, যেটা রাস্তা যে পাহাড়ি অঞ্চল বা যে বাঁক, সেই বাঁকের ব্যাসার্ধ আর, সেটা আমার জানা আছে। তো আমি একটা ওই রাস্তা দিয়ে সর্বোচ্চ কত গতির গাড়ি যাবে সেটা আমি এখানে আগে ঠিক করলাম। তারপরে তাহলে ওই গতির গাড়ি যাওয়ার জন্য সেই রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কতখানি উঁচা করে রাখবো, সেই এইচটা আমরা বের করে ফেলতে পারবো। ওকে, বা আমাদের যদি কত কোণে হেলাইতে হবে এটা বলে, তাহলে এই যে থিটাও বের করে ফেলতে পারবো, টেন থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি দিয়ে। ওকে, বা সাইন থিটা ইকুয়ালস টু এইচ বাই ডি দিয়ে, যেটা ইচ্ছা। সবগুলাই একই, কারণ সাইন থিটা আর টেন থিটা সেম। এটুকু কি বোঝা গেছে? আচ্ছা, তাইলে এই ম্যাথগুলা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এগুলা খুব বেশি আসে। আচ্ছা, ম্যাথে আমরা পরে যাচ্ছি। তার আগে আমরা পরের টপিকটায় যাচ্ছি। পরের টপিকটা হচ্ছে 9-10 এরই টপিক, সেটা হচ্ছে সংঘর্ষ
বা ঘাত বল যেগুলা ছিল এইসব ব্যাপার স্যাপার। তো 9-10-এ ঘাত বল বলে একটা জিনিস পড়ছিলাম, বা এটার ইংলিশটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। তো এটা বলতে কি বোঝায়, যদি আহ, একটা বস্তুর উপরে খুব বড় মানের বল, মানে ফোর্সের মানটা অনেক বেশি হয়, কিন্তু তার উপরে ক্রিয়াকালটা অনেক ক্ষুদ্র সময় ধরে হয়, মানে খুব ক্ষুদ্র সময় ধরে ক্রিয়া করে যদি অনেক বড় বৃহৎ মানের বল, তাহলে সেই বলটাকে আমরা ঘাত বল বলি। যেমন আমরা একটা উম, বলকে, ক্রিকেট বলকে যখন ব্যাট দিয়ে আঘাত করতেছি, তাদের মধ্যে টাচটা হচ্ছে খুব অল্প সময় ধরে, বাট যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছি সেটা খুব হিউজ। ওকে, তাহলে ওই বলটাকে আমরা ঘাত বল বলতেছি। আহ, তাহলে সংজ্ঞাটা পড়ে নিবি তোরা। এখন আসি হচ্ছে বলের ঘাত। বলের ঘাত যেটা ছিল, যে আমরা ওই, এই যে একটা বড় মানের ফোর্স বা বৃহৎ মানের বল, সেটা যে অল্প সময় ধরে ক্রিয়া করলো, সেই বড় বলটা আর তাদের যে ক্রিয়াকাল, সেই দুইটার গুণফলকে আমরা বলের ঘাত বলি। বা একটা সংঘর্ষ হইলো দুইটা বস্তুর মধ্যে, দুইটা গাড়ি একসাথে সংঘর্ষ হইলো, তো সংঘর্ষ হইলে অনেক হিউজ ফোর্স নিয়ে দুইটা একসাথে ধাক্কা খায়, বাট খুব অল্প সময় ধরে। ওকে, তো এই যে সেটা হচ্ছে এই বলটা, যে বলে তারা ধাক্কা খাইছে, আর এটা হচ্ছে ধাক্কা খাওয়ার সময়টা। তাইলে এই দুইটার গুণফলকে আমরা বলের ঘাত বলি। তো বলের ঘাতকে জে দিয়ে প্রকাশ করা হয়। তো বলের ঘাতকে আবার আমরা এভাবে লিখতে পারি যে এফ, এফ সমান সমান আবার আমরা জানি এম এ ইন্টু টি। তাহলে এখান থেকে আবার এম এ সমান সমান জানি আবার ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। তাহলে এখান থেকে টি টি কাটা যাচ্ছে, ফাইনালি যেটা থাকতেছে এম ভি মাইনাস এম ইউ। তার মানে বলের ঘাতটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। এটা খ নাম্বারে 9-10-এও আসতো, এখনো আসে, যে দেখাও যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। আচ্ছা, তো এখন আমরা আসি 9-10-এ একটু পড়ছিলাম, তো ওখানে সূত্রটা ছিল কিন্তু আমাদের কোনো ইয়া ছিল না, প্রুফ ছিল না। সেই প্রুফটা আমরা এখন একটু দেখবো। তবে তার আগে আমরা আরেকবার একটু জয়েন দিই, আরেকবার একটু জয়েন দে সবাই। আচ্ছা, তো তারপরের যে পর্ষণ সেটা হচ্ছে সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ, সেগুলো একটু বলি। সংঘর্ষ বা কলিশন বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, যদি দুইটা বস্তু খুব অল্প সময়ের জন্য পরস্পরকে আঘাত করে, তখন সেটাকে আমরা সংঘর্ষ বা কলিশন বলি। তো এই সংঘর্ষটা আবার দুইটা টাইপের হইতে পারে, একটা স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। দুই ক্ষেত্রেই ভরবেগের সংরক্ষণ সূত্র মানবে। আই মিন আমরা যেটা 9-10-এ পড়ে আসছিলাম, বা এইখানেও পড়ছি আমরা আবার, সেটা হচ্ছে m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2, যেটা হচ্ছে সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টি, আর সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের ভরবেগের সংঘর্ষের সমষ্টি, সেটা ভরবেগের সমষ্টি, সেটা সমান থাকবে। আর এটা তো মানবেই, তার মানে স্থিতিস্থাপক হোক বা অস্থিতিস্থাপক সংঘর্ষ হোক, দুই ক্ষেত্রেই ভরবেগের সংরক্ষণ সূত্র ঠিক থাকবে। কিন্তু এখন যে জিনিসটা দুই ক্ষেত্রে ডিফারেন্ট হবে সেটা হচ্ছে গতিশক্তি। এই মোট গতিশক্তিটা স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি বস্তুদ্বয়ের, আর সংঘর্ষের পরে মোট গতিশক্তি সেটা সমান থাকবে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ওই দুইটা সমান থাকবে না। তার মানে আমি ব্যাপারটাকে একটু এভাবে লিখি, সেটা হচ্ছে আহ, সংঘর্ষ তার মানে দুইটা টাইপের হইতে পারে, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্র মানবে, মানে হচ্ছে আদি ভরবেগ, মানে শর্ত লিখে দিই, শর্ত হচ্ছে পিআই পিএফ। এটা হচ্ছে সংঘর্ষের আগে মোট ভরবেগ, সংঘর্ষের পরে মোট ভরবেগ সেটা সমান হবে। একই সাথে সংঘর্ষে ইআই ইএফ, এটা কিন্তু মোট বলতেছি দুইটা বস্তুর,
আদি গতিশক্তি আর শেষ শক্তি সমান হবে। এই দুইটা হইলে তখন সেটাকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলব। আর যদি অস্থিতিস্থাপক হয় তাইলে আদি ভরবেগ আচ্ছা এটা মানবে। পিআই পিএফ মানে হচ্ছে দুইটা বস্তুর আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সমান থাকবে, মানে সহজ কথায় ভরবেগের সংরক্ষণ সূত্র মানবে। আর এই ক্ষেত্রে গতিশক্তির যে সমষ্টি সেটা আর ইকুয়াল থাকবে না। ওকে, তো আমরা এখন এই স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দুইটা সূত্র সেটা একটু প্রুফ করব, মানে প্রতিপাদন করব আর কি, যাতে আমরা ম্যাথ করার সময় সরাসরি ইউজ করতে পারি। ওকে, তাহলে প্রুফটা একটু করাই দিই, এটা করাই শেষ করব আজকে। স্থিতিস্থাপক সংঘর্ষ। ধরলাম দুইটা বস্তু, সেটা হচ্ছে একটা M1 আর একটা M2। সংঘর্ষের আগে এটার বেগ হচ্ছে U1, এটা হচ্ছে U2, এটা হচ্ছে সংঘর্ষের আগে। এরপর এদের মধ্যে সংঘর্ষ হইল টি সময় ধরে। সংঘর্ষের টাইমটা আর আমি লিখলাম না, মানে সংঘর্ষের সময় কিরকম চিত্র সেটা আর রাখলাম না। যে সংঘর্ষের পরে এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, এটা নতুন বেগ পাইছে V1, এটা নতুন বেগ হয়েছে V2। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি ঘটনাটা। এবার আমরা এই ক্ষেত্রে যেহেতু বলছি এটা স্থিতিস্থাপক সংঘর্ষ, তাইলে তারা ওই যে দুইটা শর্ত মানতেছে। প্রথমটা হচ্ছে তারা তাদের ভরবেগের সংরক্ষণ সূত্র মানতেছে। তার মানে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি M1 U1 প্লাস M2 U2 ইকুয়ালস টু M1 V1 প্লাস M2 V2। ওকে, আচ্ছা, তো এইখান থেকে আমরা একটু একটা কাজ করব, সেটা হচ্ছে আহ, ইয়া ওই M1টাকে এক পাশে নিয়ে আসি। এই যে এখানে যে M1 আছে U1, আর ওই যে ওই সাইডে M1 V1 কে এই পাশে আনলে কমন নিচ্ছি, এটা ইকুয়ালস টু লেখা যায় এইদিকে M2 U2 কে ওই পাশে নিয়ে যাচ্ছি, তাইলে এরকম আসতেছে M2 ইকুয়ালস টু V2 মাইনাস U2। একটা V আর একটা কিন্তু U, এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম। ওকে, আবার এটা হচ্ছে যেহেতু তারা বলছি স্থিতিস্থাপক সংঘর্ষ মানেই তারা ভরবেগের সংরক্ষণ সূত্র মানবে। আবার একইভাবে তাদের যেহেতু গতিশক্তি সমষ্টিও সমান, তার মানে এটা লিখতে পারি প্রথম বস্তুর আদি গতিশক্তি সেটা হচ্ছে হাফ M1 U1 স্কয়ার, এটা হচ্ছে প্রথম বস্তুর আদি গতিশক্তি। আর দ্বিতীয় বস্তুর আদি গতিশক্তি হচ্ছে M2 U2 স্কয়ার ইকুয়ালস টু তাদের, এটা হচ্ছে সংঘর্ষের আগে তাদের গতিশক্তি সমষ্টি, আর সংঘর্ষের পরে প্রথম বস্তুর শেষ গতিশক্তি হচ্ছে M1 V1 স্কয়ার প্লাস দ্বিতীয় বস্তুর শেষ গতিশক্তি হাফ M2 V2 স্কয়ার। তাহলে এটা হচ্ছে তাদের ওই দ্বিতীয় শর্তটা। তাহলে এখান থেকে যেটা করতে পারি, হাফ পুরাটা থেকে বাদ দিয়ে দিতে পারি। তো হাফ বাদ দিয়ে দিলাম আমি, এবং এইখানেও এই পাশে নিয়ে আসতেছি M1 যেটার মধ্যে আছে, M1টাকে এক পাশে আনলাম, তাহলে এরকম আসতেছে M1 U1 স্কয়ার মাইনাস V1 স্কয়ার, আর ওই সাইডে M2 কমন নিচ্ছি, এটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, V2 স্কয়ার মাইনাস U2 স্কয়ার। এটা হচ্ছে 2 নাম্বার। এটাকে আরেকবার ভাঙা যায়। আচ্ছা, আরেকবার ভাঙতেছি। এটাকে আরেকবার ভাঙলে লেখা যাচ্ছে M1 ওই A প্লাস B A মাইনাস B আর কি, A প্লাস B, আর এইদিকে হচ্ছে A মাইনাস B, আর এটাকে ভাঙলে ওরকম M2 A প্লাস B ইন্টু A মাইনাস B।
তাহলে এখন আমরা এই 2 কে ভাগ দেব 1 দ্বারা। ওকে, 2 ভাগ 1 করব। যদি আমি 2 কে 1 দিয়ে ভাগ দিই, 2 ভাগ 1 এটা যদি করি, তাহলে যেটা আসবে m1 m1 কাটাকাটি চলে যাবে, এইটা আর এইটা চলে যাবে, তার মানে থাকবে এইটা, তার মানে থাকতেছে e1 প্লাস v1, আর ওইদিকে m2 কাটাকাটি চলে যাচ্ছে, v2 মাইনাস u2 কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে হচ্ছে v2 প্লাস u2। এখান থেকে আমরা যেটা লিখতে পারি, এটা থেকে আমরা শেষ বেগটা আমরা ওই v2টাকে বসাবো আরেক জায়গায় আর কি। তো এখান থেকে v2টাকে রেখে দিচ্ছি, v2 ইকুয়ালস টু লেখা যায় v2 ইকুয়ালস টু আসতেছে e1 প্লাস v1 মাইনাস u2, e1 প্লাস v1 মাইনাস u2, মানে এটা আমরা সূত্র হিসেবে ইউজ করতে পারবো। এটাকে 3 নাম্বার দিলাম। ওকে, এটাকে আমরা সূত্র হিসেবে ইউজ করতে পারবো কি, আমাদের যদি এরকম বলে যে একটা বস্তুর মধ্যে, দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষটা স্থিতিস্থাপক হয়েছে, তারপরে যদি আমাদেরকে ওই আমাকে প্রথম বস্তুর বেগ বলে দেয়, শেষ বস্তুর বেগ বলে, প্রথম বস্তুর আদি বেগ, শেষ বস্তুর দ্বিতীয় বস্তুর প্রথম বস্তুর শেষ বেগ আর দ্বিতীয় বস্তুর আদি বেগ, মানে প্রথম বস্তুর আদি আর শেষ দুইটা বেগই জানি, আর দ্বিতীয় বস্তুর আদি বেগটা জানি, আমাকে দ্বিতীয় বস্তুর শেষ বেগ বের করতে বললে ডিরেক্ট আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করব, আমরা ওই আহ, যদি প্রথম বস্তুর শেষ বেগ বের করতে চাই, আই মিন v1টা বের করতে চাই, তাইলে কি করতে পারি সেটা একটু দেখতেছি। তো এটার জন্য আমরা যেটা করব, এই যে এইখানে যে v2টা পাইলাম, আমরা এবার v1 বের করতে চাই, এটা তো দ্বিতীয় বস্তুর শেষ বেগ পাইলাম। আমাদের যদি কখনো প্রথম বস্তুর শেষ বেগ বের করতে বলে, v1 বের করতে বলে, তখন কি করব সেটা বের করতে যাচ্ছি। তাহলে এই v2র মানটা আমরা বসাই দিব হচ্ছে এখানে বসাই দিচ্ছি, একে বসাই দিচ্ছি। তাহলে এই যে 3 থেকে এই v2র মানটা একে বসাই দিচ্ছি। 3 থেকে যদি v2র মানটা একে বসাই দেই, এটাকে মুছে দিলাম, এটাকেই একে বসাই দিব, তাইলে কিরকম পাচ্ছি যে 1 হতে এই v2টা এখানে বসাই দিব, তাইলে আসবে হচ্ছে m1 e1 মাইনাস v1 ইকুয়ালস টু m2, v2র জায়গায় আসবে e1 প্লাস v1 মাইনাস u2, আর এই মাইনাস u2, এই মাইনাস u2 কিন্তু আগের থেকেই ছিল। তাইলে এখানে যেটা দাঁড়াচ্ছে, তো আমরা এটাকে একটু গুণ করে ফেলি, m1 e1 মাইনাস m1 v1, আর এখানে এই u1 আর u2 কাটাকাটি চলে যাচ্ছে, সরি না কাটাকাটি যাচ্ছে না, u2 আর u2 মিলে মাইনাস 2u2 হয়ে যাচ্ছে, সেটাকে আমি লিখে দিচ্ছি এখানে মাইনাস 2u2 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে একটু গুণ করলে এরকম আসতেছে m2 u1 প্লাস m2 v1 মাইনাস 2 m2 u2, এরকম আসতেছে। ওকে, তাহলে এইবার আমরা বের করতে যাচ্ছি হচ্ছে v1। ওকে, তাহলে আমরা v1 গুলাকে এক পাশে নিই, এই যে এখানে যে v1 এক পাশে, v1 একসাথে আছে, সেগুলাকে এক পাশে নিচ্ছি। তাইলে এরকম হচ্ছে ব্যাপারটা। উম, আহ, এটা হচ্ছে m2, ওকে v1 ছিল, ওকে m1 e1, এই e1 গুলাকে একসাথে করি, m2 u2, তার মানে এখানে সরি এটা আনছি m2 u1, এটার সাথে এটাকে আনছি, আমি u1 গুলাকে একসাথে করছি, আর এটা যেটা মাইনাস m2 u2 আছে সেটাকে ওই পাশে আনতেছি আমি, সেটা হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে 2m2 u2। আমি কোথাও ভুল লিখলে, চিহ্ন টিহ্ন ভুল লিখলে বলিস, আমি এইটার সাথে এইটাকে নিয়ে আসছি, এইটাকে ওই পাশে আনছি, মানে v1 গুলাকে এক পাশে নিব। তাহলে এইটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে এরকম দাঁড়াচ্ছে, এই v1 এর সাথে আসতেছে, আচ্ছা পুরাটাই লিখি, এখানে ছিল হচ্ছে m2 v1 আগের থেকে ছিল
আর এটাকে ওই পাশে নিয়ে গেছি, প্লাস হয়ে যাচ্ছে m1 v1। তো আমি বের করতে যাচ্ছি v1, তাইলে এরকম আসতেছে, এখানে কমন নেওয়া যায়, এখানে যেটা কমন নেওয়া যায় e1 কমন নিলে এরকম আসতেছে m1 মাইনাস m2, আর এদিকে থাকতেছে 2m2 u2 ইকুয়ালস টু, এদিকে থাকতেছে হচ্ছে v1টা কমন নিলে m1 প্লাস m2, এই তো শেষ হয়ে যাচ্ছে। এবার লাস্ট লাইন, যেহেতু আমরা v1 বের করতে চাই তাইলে এই পুরা জিনিসটাকে m1 প্লাস m2 দিয়ে ভাগ দিব। তাহলে লাস্ট লাইন যেটা আসতেছে, লাস্ট লাইনটাকে আমি এখানে নিয়ে আসতেছি, লাস্টের লাইনটা এরকম আসতেছে v1 ইকুয়ালস টু এই m1 প্লাস m2 দিয়ে এটাকেও ভাগ দিচ্ছি, মানে পুরা জিনিসটাকে ভাগ দিচ্ছি। তো ভাগ দিয়ে লিখতেছি একটু এমন ভাবে যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয়, m1 m2, এটার নিচে আসলো m1 প্লাস m2, যেহেতু পুরা জিনিসটাকে এটা দিয়ে ভাগ দিচ্ছি, আর এই যে ইউয়ানটা সাথে আছে এইটাকে সাথে লিখলাম ইউয়ান। ওকে, এই জিনিসটাকে একটা ব্র্যাকেট দিলাম, প্লাস এই যে 2m2, এটা নিচেও আসবে এরকম m1 প্লাস m2, আর এটার সাথে গুণাকারে আসতেছে হচ্ছে u2। এভাবে লেখার কারণ তাতে আমাদের মনে থাকবে, সূত্রটা মনে রাখা ইজি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল সূত্র, যে সূত্র দিয়ে আমরা অ্যাকচুয়ালি সূত্র তাইলে দুইটা মনে রাখবো, একটা হচ্ছে ওই যে ওইটা ওখানে যেটা লিখছি 3 নাম্বারটা, আর হচ্ছে এইটা, মানে আমাদের যদি কখনো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে প্রথম বস্তুর শেষ বেগ আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ বের করতে বলে, তাহলে আমরা এভাবে বের করতে পারবো। এখন আমাদের যদি আহ, আহ, স- এইটা বলে যে, আচ্ছা এখন আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা একইভাবে এই যদি এখানে তো ভি2 বের করছিলাম, 3 নাম্বারে ভি2তে না রেখে এখানে যদি আমি ওই ভি1টা বের করে তারপরে রিপ্লেস করতাম, মানে অনুরূপভাবে আমরা এটাও করতে পারি। মানে এই ক্যালকুলেশনটাকে এইখানে যেমন ভি2 বের করে নিছিলাম, আমি যদি ভি2 বের করে তারপরে ভি2র মানটা বসাই দিয়ে ভি1 বের করছি, আমি যদি এখানে ভি1 বের করে নিয়ে ওই সমীকরণটাতে ভি1 এর জায়গায় ওইটা বসাই দিয়ে ভি2 বের করতাম, তাইলে ভি2র জন্য আরেকটা এরকম রাশিমালা পাইতাম। এখন বলতে পারি ভাই আমরা তো ভি2র জন্য এরকম একটা রাশিমালা পাইছি, কিন্তু সেই ক্ষেত্রে ধর আমাদের যদি এরকম হয় যে ভরগুলা দিয়ে আমরা ভি2টাকে বের করতে যাচ্ছি, তো ভি1 এর মতো করেই ভি2র জন্য রাশিমালা যদি আনতে চাই, কোথায় চেঞ্জ হবে সেটা আমি একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে জাস্ট, এটা ছিল m1 মাইনাস m2, সেটা হয়ে যাবে m2 মাইনাস m1, আর নিচে m1 প্লাস m2 যেটা ছিল সেটা ঠিক থাকবে। আর আগের বার এখানে ছিল u1, তাইলে এইবার এখানে আসবে u2, এই পুরা সেম, খালি এটা উল্টে গেছে, আর এখানে u1 ছিল এখানে u2 আসবে। আর এইদিকে হচ্ছে প্লাস, আগের বার ছিল 2m2, এবার এটা হবে 2m1, নিচে m1 প্লাস m2 এটাই থাকবে, আর এটা হয়ে যাবে u2 ছিল, তাইলে এটা হয়ে যাবে u1। ওকে, তার মানে আমাদের এই যে ভর দিয়ে যদি আমাদের ভি2 বের করতে বলে, আই মিন আমাদের যদি সরাসরি এখানে উদ্দীপকে আমাদের ভি1 জানা নাই এরকম যদি হয়, তাহলে তখন তো আমরা এই সূত্র ইউজ করতে পারবো না। তো কেউ একজন এরকম করতে পারে যে না ভাই আমি ফার্স্টে এই সমীকরণ দিয়ে ভি1 বের করে পরে এটাই বসায় বের করব। তো অত ঝামেলা না করে আমরা সরাসরি এই সূত্র দিয়েও ভি2 বের করে ফেলতে পারবো, যদি কখনো আমাদের ভি1 না দেওয়া থাকে, মানে ভর গোলা দিয়ে। ওকে, ভর আর ওই প্রথম আর দ্বিতীয় বস্তুর যে আদিবেগ দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সূত্রটা। আহ, তপনের তপন স্যারের বইয়ে এটা হচ্ছে আহ, এভাবে লেখা আছে, এই যে ভি2র জায়গায় যত জায়গায় আমি ভি2 লিখছি, এটাকে তারা লিখছে হচ্ছে ভি2এফ, যত জায়গায় আমি ভি1 লিখছি ওটাকে লেখা হয়েছে ভি1এফ। ওকে, যত জায়গায় আমি ইউ1 লিখছি সেটাকে লেখা হয়েছে, ইউ1 গুলাকে লেখা হয়েছে ভি1আই, আর যত জায়গায় ইউ2 লিখছি সেটাকে লেখা হয়েছে ভি2আই। তাতে সমীকরণটা তোদের কাছে দেখতে একটু জটিল লাগবে, কজ ওই 9-10-এ যেহেতু আমরা ইউ ভি দিয়ে অভ্যস্ত, সো আমার মনে হয় এটা দিয়ে শেখাটাই উচিত। বা ইসাক স্যারের বইয়ে আবার ঠিকই এভাবেই লেখা আছে। আর হচ্ছে 9-10-এও আমাদের এই সূত্রটা ছিল কিন্তু প্রুফটা ছিল না।
তো আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর ম্যাথ বাকি থাকবে আরকি। ম্যাথ যদি পসিবল হয় নেক্সট ক্লাসে ম্যাথগুলোও দেখাই দেব। ওকে, আল্লাহ হাফেজ।